আসসালামু আলাইকুম। আজ ৮ ডিসেম্বর ২০২৪ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। কে এই আল জুলানি, যার অবিশ্বাস্য ভূমিকায় মুক্ত হলো সিরিয়া? সিরিয়া নিয়ে যা বললেন এরদোয়ান। জিএম কাদেরকে শাস্তির আওতায় আনার দাবি হান্নান মাসুদের। এবার বিস্তারিত। সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং বাশার আল আসাদ সরকারের পতনের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হলেন আবু মোহাম্মদ আল জুলানি। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর এই নেতা শুধু সামরিক অভিযানের পরিকল্পনায় নয়, বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতেও দক্ষতা দেখিয়েছেন। আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন জুলানির পরিচয় ও তার কৌশল নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। আবু মোহাম্মদ আল জুলানি, যার প্রকৃত নাম আহমেদ হুসাইন আল শারা, জন্মগ্রহণ করেন ১৯৮২ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে। তার পরিবার ১৯৮৯ সালে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে। তরুণ বয়সে তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাকে হামলার সময় তিনি সেখানে আল কায়েদায় যোগ দেন এবং মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্র তাকে আটক করে এবং কারাগারে রাখে। তবে ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মুক্ত হন এবং তখন থেকেই সিরিয়ায় বিদ্রোহী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন। জুলানি প্রথমে আল কায়েদার শাখা হিসেবে আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে এই গোষ্ঠী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। একসময় তিনি ইসলামিক স্টেট IS এর নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করতেন। তবে ২০১৩ সালে বাগদাদির সঙ্গে মতবিরোধ হলে জুলানি আল কায়েদার সঙ্গেই থেকে যান এবং আল নুসরা ফ্রন্টকে নতুনভাবে সংগঠিত করেন। ২০১৬ সালে সিরিয়ার বিদ্রোহীরা ক্রমেই দুর্বল হতে থাকে। জুলানি বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ার চেষ্টা করেন। তিনি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাভাত ফাতেহ আল শাম রাখেন। পরে ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত করে হায়াত তাহরির আল শাম HTS প্রতিষ্ঠা করেন। সাম্প্রতিক সময়ে বিদ্রোহী অভিযানে জুলানি ছিলেন মূল কৌশলবিদ। বিদ্রোহীরা প্রথমে আলেপ্পো এবং পরে হামা শহর দখল করে। এরপর ১২ দিনের মধ্যেই তারা রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং আসাদের শাসনের অবসান ঘটায়। এই পুরো অভিযানেই জুলানির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কৌশল ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা এবং তাদের একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক কাঠামোতে নিয়ে আসা। জুলানির পরিকল্পনা এবং নেতৃত্ব বিদ্রোহী যোদ্ধাদের মনোবল বাড়িয়েছে এবং আসাদের অনুগত বাহিনীর পতন ত্বরান্বিত করেছে। ২০১৭ সালে জুলানির নেতৃত্বে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়, যা কার্যত HTS এর প্রশাসনিক শাখা। এই সরকারের অধীনে ইদলিব পরিচিত হলেও তাদের কঠোর শাসন নীতি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। বিরোধীদের দমন এবং মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সিরিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি দিয়েছেন অল্প সময় আগে। এতে তিনি বলেছেন, এখন সিরিয়ায় একটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা রয়েছে এবং সিরিয়া এখন তার সমস্ত জাতিগত, সাম্প্রদায়িক এবং ধর্মীয় উপাদান সহ সব সিরিয়ানের অন্তর্গত। সিরিয়ার জনগণই তাদের নিজেদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি এটা জানতে চাই যে তুর্কি হিসেবে আমরা এমন কোনো পদক্ষেপের অনুমতি দেব না যা আমাদের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থকে বিপন্ন করে। আমাদের সমগ্র অঞ্চলের জন্য এটি সর্বোত্তম হবে যদি সমস্ত দায়িত্বশীল অভিনেতা এবং সমস্ত আন্তর্জাতিক সংস্থা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সহায়তা করে। সিরিয়ার ভূমিযুদ্ধ, রক্ত এবং অশ্রুতে পরিপূর্ণ আমাদের সিরীয় ভাই ও বোনেরা স্বাধীনতা, নিরাপত্তা এবং তাদের নিজ দেশে শান্তিতে বসবাস করার ক্ষমতা প্রাপ্য। তুরস্কের একমাত্র লক্ষ্য সিরিয়ার জনগণের কল্যাণ ও মঙ্গল। আঙ্কারা দেশটির সকল অংশে এটি নিশ্চিত করতে চায়। গণহত্যা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা আমাদের ভাইদের জন্য এবং সিরিয়া সংকটের সমাধান খুঁজে বের করার জন্য আমরা আমাদের দ্বার উন্মুক্ত করার জন্য এটি সর্বদা আমাদের লক্ষ্য ছিল। কিন্তু দামেস্কের আসাদ শাসন তুরস্ক যে হাত বাড়িয়ে দিয়েছে তার মূল ধরতে পারেনি এবং এর অর্থ কী তা বুঝতে পারেনি। আজ যেমনটি গতকাল ছিল, তুর্কি ইতিহাসের ডান দিকে রয়েছে। আমরা এমন একটি সিরিয়া দেখতে চাই যেখানে শান্তি ও স্বস্তি বিরাজ করবে, যেখানে কেউ বাদ পড়ে না, কেউ নিপীড়নের শিকার হয় না, কারো অধিকার ও স্বাধীনতা লঙ্ঘিত হয় না, কেউ নিপীড়নের শিকার হয় না এবং বিভিন্ন পরিচয়ে মানুষ শান্তিতে পাশাপাশি বসবাস করে। তারা আরব, তুর্কমেন, কুর্দি, আলেভি, সুন্নি, নুসাইরি বা খ্রিস্টান যাই হোক না কেন, আমরা আশা করি এবং কামনা করি যে আমরা অদূর ভবিষ্যতে এমন একটি সিরিয়া দেখতে পাব।
এখনও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সন্ধান নেই। দেশটির বিদ্রোহীরা জানিয়েছেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার সিনিয়র সামরিক কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট বাশারকে বহনকারী বিমান অজানা গন্তব্যে উড়াল দিয়েছে। আরও জানিয়েছে বিদ্রোহীরা রাজধানী নিয়ন্ত্রণে নেওয়ার আগে দামেস্ক থেকে সর্বশেষ যে ফ্লাইটটি ছেড়ে যায় সেটি ছিল ইলিউশিন 76 নামক একটি বিমান। এর নম্বর ছিল 9218। ওপেন সোর্স ফ্লাইট ট্রেকার্স জানিয়েছে বিদ্রোহীরা হোমস শহর দখলের সামান্য কিছু সময় আগে ওই ফ্লাইটের সংকেত অদৃশ্য হয়ে গেছে। এদিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর নামের সশস্ত্র গোষ্ঠী যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে বাশারের দেশ ছাড়ার মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে। দামেস্কের পথে পথে বিপুল সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে। অবৈধ বিদেশি নাগরিকদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে বড়দিন ও 31st নাইটের আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। অবৈধ বিদেশিদের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তবে বাংলাদেশে কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বিভিন্ন কাজে ও প্রয়োজনে অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে বসবাস করছে। যারা অবৈধভাবে আছে তাদের কাগজপত্র ঠিক করার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এরপর অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। রোববার দুপুরে সোয়া 1টায় ভারতীয় হাইকমিশনের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের 6 জন প্রতিনিধি ওই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিটি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে দেয়া হবে। স্মারকলিপিতে সাম্প্রতিক অবন্ধুসুলভ ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই মর্মে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছি যে দুনিয়া কাঁপানো ছাত্র জনতার অভাবনীয় তুমুল আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে যাওয়ার পর আপনারা তাকে আশ্রয় দিয়েছেন। অতঃপর আপনার দেশের অতি উগ্রবাদী নেতৃবৃন্দ এবং বিশেষ করে কতিপয় সংবাদ মাধ্যম ও মিডিয়া বাংলাদেশের এই গণশত্রু হাসিনা ওয়াজেদকে পুনর্বাসন এবং বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করবার নিমিত্তে একের পর এক অজ্ঞ অর্বাচীনের ন্যায় কাজ করে যাচ্ছে। যাতে স্পষ্ট প্রতীয়মান হয় আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের বন্ধুত্ব ছিল হাসিনার সাথে, বাংলাদেশের জনগণের সাথে নয়। হাসিনা এখন বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হয়ে উঠছে। একদিকে তিনি বাংলাদেশের ভিন্ন দলমতের মানুষদের ঘরবাড়ি সম্পত্তি জ্বালিয়ে দেওয়ার হুকুম দিচ্ছেন, অপরদিকে যারা তার বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছেন। ভারতের নিরাপদে আশ্রয় থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ ইতিবাচকভাবে নিচ্ছে না। এক্সিলেন্সি, আপনি সম্যক অবগত আছেন যে গত 2 ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। নৈতিক পদস্থলনের কারণে ইসকন থেকে বহিষ্কৃত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে উগ্র হিন্দুত্ববাদী হাজার হাজার মানুষ যখন রাষ্ট্রীয় মদত ও প্রশ্রয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করছিল তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আপনার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাপ্ত বিবরণগুলো চূড়ান্তভাবে প্রমাণ করে যে পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে বিক্ষোভকারীদের আক্রমণ করার সম্মতি দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা জাতীয় পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরে সম্পত্তিরও ক্ষতি করে। দুঃখজনকভাবে প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যদের শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় না থাকতে দেখা গেছে। এটি কূটনৈতিক নিয়ম এবং আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন
1961 এর সুস্পষ্ট লঙ্ঘন। এমন ন্যাক্কারজনক বিস্ময়কর ঘটনাসমূহের ধারাবাহিকতা অব্যাহত থাকলেও আপনার সরকারের নীরবতায় বাংলাদেশের জনগণ হতাশ। আমরা এর পরস্পর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। আমাদের দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে সমতা, পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস এবং সম্মান প্রদর্শনের উপর। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে লিখেছেন, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক। জিএম কাদেরের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবশ্যই অবলম্বন করতে হবে। দালালদের ব্যাপারে সাবধান। এর আগে জিএম কাদেরও জাতীয় পার্টির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে তিনি বলেছেন, তারা বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে। 24 পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা এত বড় কথা বলার দুঃসাহস পায় কিভাবে? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 5 আগস্টের পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশে প্রাসঙ্গিক না। শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনারা আপোষ করতে পারেন রাজনৈতিক স্বার্থে, কিন্তু আমরা যারা রাজনৈতিক হিসাবের ঊর্ধ্বে রয়েছি, আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছেড়ে দেব না। প্রসঙ্গত, শনিবার এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দেওয়ার অভিযোগ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে। 50% মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে যদি দুটো বিষয় রাখা হয়, টাকা এবং বুদ্ধি, আপনি কোনটা নেবেন? অনেকেই হয়তো টাকা নিয়ে নেবেন, বুদ্ধিকে নেবেন না। কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই টাকা না নিয়ে বুদ্ধি নেবেন। এই পৃথিবীতে যারা টাকা বানিয়েছেন, বড় হয়েছেন, প্রত্যেকেই কিন্তু বুদ্ধির জোরে হয়েছেন। আবার আপনি টাকা নিলেন কিন্তু আপনার কোনো বুদ্ধি নেই, তাহলে মুহূর্তেই সেই টাকা খরচ হয়ে যাবে, আপনি শূন্য হয়ে যাবেন। সুতরাং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে বুদ্ধি। আমি আরেকটু বাড়িয়ে যদি বলি, প্রজ্ঞা। আপনি আল্লাহর কাছে প্রজ্ঞা চান, আপনি কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে বুদ্ধি চান, কৌশল জানতে চান, এটাই হবে জীবনের বড় অর্জন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। বাশার আল আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। একই সঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী। রবিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বলেছেন, তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান। আল জালালি আরও বলেছেন, আমি সবাইকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি, যারা তাদের হাত আমাদের দিকে বাড়িয়েছে, এবং দৃঢ়ভাবে বলেছি তারা এই দেশের কারো ক্ষতি করবে না। জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের খবর জানিয়ে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা বলছেন, নতুন সিরিয়া হবে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের স্থান, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সব সিরিয়ানের মর্যাদা রক্ষা হবে। বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে দিয়ে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ। এরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীর রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।